This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি সঞ্জয় রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন S2S মিডিয়া, আর আমার সঙ্গে রয়েছেন বীরভূম লোকসভা কেন্দ্রে জোটের প্রার্থী মিল্টন রশিদ। দাদা, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন, অনেক ব্যস্ততা চারিদিক। দাদা, লোকসভা নির্বাচন প্রায় চলে এলো, 13ই মে আমাদের এখানে ভোট। এর মধ্যে আমরা প্রতিদিন দেখছি যে লু গরম প্রত্যেক দিন বাড়ছে, প্রায় 45-47 থেকে শুরু করে প্রত্যেক দিনই বাড়ছে। সঙ্গে কি ওআরএস রাখছে? কিভাবে সহ্য করছেন এই গরমের ঝালা? দেখুন, আমরা গ্রামের ছেলে এবং বিশেষ করে বীরভূমে যেহেতু জন্ম, আর এতদিন ধরে বীরভূমের জলবায়ু, তাপ, বৃষ্টি, বন্যা সব কিছু সহ্য করার ক্ষমতা আমাদেরকে উপরওয়ালা দিয়েছে। সুতরাং এই গরমে সত্যি একটু কষ্ট হয়, কিন্তু যেভাবে আপনারা বলেন মানে সাধারণ মানুষ, সেলিব্রিটিদের ক্ষেত্রে সেই ব্যাপারটা আমার নেই। আপনার পাওয়ার মিল কি, যেমন প্রশ্নগুলো হয়? যারা ধরেন ঠান্ডা ঘরে বেশিরভাগ থাকে তাদের এই ব্যাপারগুলো একটু ম্যাটার করে। আর আমরা পারিবারিক দিক থেকে ঠান্ডা ঘরের হতে পারি, কিন্তু যেহেতু এখানকার জলবায়ুর সঙ্গে আমরা অভ্যস্ত, আমাদের সেরকম কিছু নয়। তার মানে এই যে এত লু, এত গরম, তবুও অনুপ্রেরণা কিভাবে পাচ্ছেন? মানুষের কাছে পৌঁছাতে হবে, এই আর্টসটা কোথা থেকে আসছে? এইটাই তো সবচেয়ে আনন্দের বিষয়। গত কালকে একটা গ্রামে তখন বাজছে 2টো, মোটামুটি আমার এবং মাইকম্যান, আমার সিকিউরিটি সব টালমাটাল করছে। সেই মুহূর্তে একটা ফাঁকা গ্রামে ঢুকলাম, যে হ্যাঁ দুটো মুড়ি খাবো বলে কাউরি বাড়িতে গিয়ে মুড়ি খেতে বসেছি। 2-3 খাবল খেয়েছি, একটু র চা এসছে। ওই গ্রামে মোটামুটি 600 বাড়ি আছে। ওই গ্রামের ছাড়া বলতে দেখুন, 600 বাড়ির প্রত্যেক বাড়ি থেকে একজন করে লোক আমাকে দেখা করতে এসছে এবং বলছে এখনই একটা মিছিল হবে। তারা এই জায়গায় সবচেয়ে বড় মানে অনুপ্রেরণা, যে আমি হাঁটতে পারি না তবু মানুষ, সে জনস্রোত আমাকে হাঁটিয়ে দিচ্ছে, হাঁটাতে বাধ্য করছে। অতএব তখন খুব আনন্দ লাগছে। 13ই মে হচ্ছে এবারে নির্বাচন, এবং সময় প্রায় এসেই গেল। অনেকটা আপনাদের পথ পেরিয়ে গেছেন, এখনো কিছুটা বাকি। ফলাফল কি হবে মনে হচ্ছে? আপনি কতটা আশাবাদী? বীরভূমের মানুষ লোকসভা নির্বাচনে আপনাকে কেন নির্বাচিত করবে আপনি মনে করেন? কেন করবে মানে আপনার কাছ থেকে, মানে আপনি মানুষকে গিয়ে কি বলছেন যে মিল্টন রশিদ কেন আলাদা, বা আমাকে তো নতুন করে বীরভূমের মানুষকে বলতে হচ্ছে না যে আমাকে কেন নির্বাচিত করবেন। 5 বছর জোটের MLA ছিলাম, আপনারা জানেন সকলে, এবং এই জেলার সভাপতি। তার আগেও আমি প্রত্যেক আমার নেতা যারা আজকে তৃণমূলে চলে গেছেন, মুরারই থেকে বোলপুর পর্যন্ত, প্রত্যেকটা বর্তমান TMC নেতা যারা আগে কংগ্রেস করতেন, তাদের সঙ্গে যেভাবে কাজ করেছি, তাদেরকে যেভাবে সাপোর্ট দিয়েছি, আজকে হয়তো নেতৃত্বের দিক দিয়ে আমি একা পড়ে গেছি, তারা সব চলে গেছে বিভিন্ন কারণে, চমকানি ধমকানি, কেউ পয়সা লালসায় চলে গেছে। আমার মনে একটা জিনিস, আমার এবং জোটের কর্মীদের মধ্যে, যে বীরভূম জেলা এবারে স্বাধীনতার পরে একটা নতুন ইতিহাস রচনা করবে। কেন মনে হচ্ছে ইতিহাস রচনা হতে চলেছে? ইতিহাস কেন বলছি, গত 15 বছর এই বীরভূম কেন্দ্রের একটা পরিযায়ী প্রার্থীকে ভোট দিয়েছে। এবারের আবার তিনি দাঁড়িয়েছেন। বিজেপির যিনি দাঁড়িয়েছিলেন তার ভাগ্য খারাপ, ইলেকশন কমিশনের গণ্ডগোলে, মানে ওনারই গণ্ডগোলে ওনার বাতিল হয়েছে প্রার্থীপদ। তাহলে ওনাদের হলো ড্যামি ক্যান্ডিডেট। অমিতাভ বচ্চন একটা সিনেমা করে, ওটা আলাদা,
কিন্তু অমিতাভ বচ্চনের যে ড্যামি, সে একটা সিনেমা করবে, তার ব্যাপারটা আলাদা। ড্যামি দিয়ে আর যাই হোক ভোটে যেতে যায় না, এটা সাধারণ মানুষ যারা বিজেপি মানসিকতার তারা বুঝে গেছে। সাধারণ মানুষ যে নায়ক দিয়ে যখন হয়নি, ড্যামি নায়ক দিয়ে আর যাই হোক হবে না। তো সেন্টিমেন্টাল ভোট না না না, কোনো সেন্টিমেন্ট নেই। সেন্টিমেন্ট যদি বড় হয়, সবচেয়ে বড় সেন্টিমেন্ট মমতা ব্যানার্জি যেরকম বলে জয় বাংলা, তাহলে পশ্চিমবঙ্গের একটা সেন্টিমেন্ট জয় বাংলা মানে। আবার নরেন্দ্র মোদী বলে জয় শ্রীরাম, মানে রামের একটা সেন্টিমেন্ট। তা আমরা যদি জয় বীরভূম বলি, তাহলে বীরভূমের কত বড় সেন্টিমেন্ট হয়, যে বীরভূমের মানুষের ভোট তুমি 15 বছর থেকে লিবা, তুমি ভালো করে থাকবা, নিয়ে বীরভূম থেকে চলে যাবা, না হাসপাতালে যাবা, না কাউরি বিয়েতে যাবা, না কবরস্থানে যাবা, না শ্মশানে যাবা, না কোভিডের সময় থাকবা, না পরিযায়ী শ্রমিককে আনবা, কাউকে দেখার জন্য তো মানুষ ভোট দেয় না। তাহলে আমরা বলছি যদি বীরভূমের মানুষ যদি এই সেন্টিমেন্ট নেয়, জয় বীরভূম, জয় লালমাটি, জয় বীরভূম, এই সেন্টিমেন্ট যদি নেয়, তাহলে তো বীরভূমের মানুষ একটা করে ভোট দিতে পাবে। বাইরের লোককে 15 বছর ভোট দিয়েছে। আমি তো আপনার মাধ্যমে বীরভূমের মানুষকে বলবো, ভোট তো আপনারা দেবেন। 3টে প্রার্থী, আরও 3টে না, আরও অনেক প্রার্থী আছে, একটা ভোট। বাইরের প্রার্থীকে কেন ভোট দেবেন? আপনি আপনার ঘরের ছেলেকেই ভোটটা দেন, তাকেও ভোট দিতে আপনার কোনো বেনিফিট নাই নিশ্চয়ই, নইলে শতাব্দীকে এত ক্ষোভ দেখাতো না। খুব বলছে না, বলছে যে মানুষের চাহিদা হয়তো পূরণ করতে পারেনি আমাদের লোকজন, আমি তো আবদার করছি, ওই দিকেই যায় না, ওই দিকেই যায় না। এরা তো জনগণের প্রতিনিধি হতে পারে না, আপনারাও জানেন। এরা জনগণের প্রতিনিধি নয়, মানুষের হায়ে দায়ে থাকা সম্ভব নয়। থাকতে পারে না এটা বলবো না, থাকা সম্ভব নয়। আমরা বীরভূমে থেকে সারাদিনে 10খানা মানুষের ঠিক করে উপকার করতে পারে না। কেউ দিল্লিতে আর কলকাতাতে বাড়ি থেকে ও কখানা মানুষের সারা বছর উপকার করবে? এটা তো সম্ভব নয়। ওনাকে আমি ধরলাম যে ওটা ক্ষোভ দেখায় না, ওনাকে হয়তো মিষ্টি খাওয়াতে এসেছেন, মিষ্টি খাওয়াতে। উনি বেশি মিষ্টিও খেতে পারবেন না, কারণ ওদের তো শরীর একটুকু বেবি ফুড খাওয়া শরীর, আর আমাদের হলো বাসি ভাত, মানে পান্তা ভাত খাওয়া শরীর, দুটো মুড়ি খাওয়া শরীর, বিড়ি টানা শরীর। আমাদের শরীর হলো সব দিক থেকে ফিট ফর বীরভূম। তা বীরভূমের মানুষকে আমি একটা অনুরোধ করব, ভোট যখন একটা আপনি দিতে যাবেন, তাহলে আমরা যারাই ক্যান্ডিডেট হয়েছি, বাইরের লোককে বরাবর ভোট দেন। একবার নিজের ছেলেকে ভোট দিতে ক্ষতি কি? আপনি ধরেন যে ভোট দিয়ে কিছুই পান না, তা আমার কাছ থেকেও কিছু পাবেন না। বীরভূমে তো আমি থাকবো, আপনাদের সঙ্গে তো দেখা হবে, আপনাদের সঙ্গে তো আবার মিলিত হবে, আবার মুড়ি খাবো, শহরে শহরে ঘুরবো। তো একটা ভোট একবার দেবেন, এটুকু অনুরোধ করব। প্রচারে কোন বিষয়গুলোকে সামনে রাখছেন? প্রচারে তৃণমূলের বালি চুরি, কয়লা চুরি, গরু চুরি, চাকরি চুরি, পরিযায়ী শ্রমিক, শিল্প নেই, কৃষিক্ষেত্র, ছাত্রছাত্রী, ডাক্তারপাতি, ওষুধ, সব কিছুতেই তৃণমূল পার্টি বরবাদ করে দিয়েছে। যে পার্টির একটা ক্যাবিনেট ভরা আছে জেলে, যে পার্টির মানে শিল্পমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী সব ভরা আছে, সেই পার্টির লেগে আর নতুন করে ইস্যু তুলতে হয়? আপনারা যা টিভিতে দেখান সারাদিন 24 ঘন্টায়, এই 365 দিন ধরে দেখলাম, এটা যদি মানুষ খালি মাথায় রাখে, তাহলে তৃণমূল পার্টি পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গে। ব্যর্থতা রাখছেন না, এটা তো রাজ্যের, এটা হলো রাজ্যের। আমাদের তো বামফ্রন্ট কংগ্রেসের মানে জয়েন্ট কিলার আমরা। আমাদের লড়াই দুটো, একদিকে শাহজাহানদের বিরুদ্ধে লড়াই, সন্দেশখালির রুটি খাবো। তৃণমূল পার্টির খুব মজার লোক বটে, এদের আবার শখ হয় ভোরবেলায় রাতের বেলায় রুটি খেতে। এই রুটি খাওয়া বন্ধ করতে হবে। আমাদের মা বোনদের হাতে রুটি, আমাদের মা বোনরা ফেলনা নয়, যেটা সন্দেশখালিতে ঘটেছে। তাহলে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি বলে যে নারীদেরকে সম্মান করতে হবে। তোমারও লোক নারীদের কাছে রাত্রি 12টায় পিঠে খাবে আর ভোরবেলায় পৌঁছে দেবে, এটা পশ্চিমবঙ্গের মানুষ মানবে না। তাহলে পশ্চিমবঙ্গে আমরা টিএমসির বিরুদ্ধে লড়াই করছি এবং টিএমসির অবস্থা খুব খারাপ। আবার বিভ্রান্তকর প্রচারও বলছেন ওনারা। যা বিভ্রান্ত হবে কোর্টে কেস করবে। আপনি যদি একটা মিথ্যা খবর প্রচার করেন কালকে আমার বিরুদ্ধে, আমার তো দরজা খোলা আছে হাইকোর্ট, আমি তো আপনার এগেনস্টে যাব। মিডিয়াকে ঘাড়ে সব ফেলে দিলে হবে না। তাহলে মিডিয়া কি সন্দেশখালির ওই শাহজাহানকে ভরেছে?
না মিডিয়ার ড্রেস পরে গেছিল? শাহজাহান তো আলটিমেটলি ভরা আছে। তাহলে মিডিয়ার দোষ তো কিছু নয়। মিডিয়ার কাজ হলো আসল জিনিসটাকে তুলে ধরা, সত্য মিথ্যা ওটা ফ্যাক্টর নয়। আসল জিনিসটা ওই যে মেয়েগুলো বলছে যে আমাদের সম্ভ্রম নষ্ট করে, অমুক নষ্ট, এ কি কোনো মিডিয়ার স্ত্রী বটে না আমার স্ত্রী বটে? ওরা তো সাধারণ মহিলা, তাহলে ওই অঞ্চলে তাহলে মিডিয়ার দোষ দেওয়া উচিত নয়। আর যদি মিডিয়ার দোষ হয় তুমি কোর্টে যাও, অসুবিধা তো কিছু নেই। আর একটা কথা হলো আমাদের এই বিজেপিকে রুখতে হবে। আজকে ভারতবর্ষের অর্থনীতি, ভারতবর্ষের জিএসটি ট্যাক্সের জন্যে ওষুধের দাম থেকে শুরু করে মানুষ কিন্তু জর্জরিত। ছোটোখাটো ব্যবসাদাররা শেষ হয়ে গেছে। আমদানি আদানি আম্বানি থেকে খালি বড় লোক করার জন্য মানে এই মোদী সরকার উঠে পড়ে লেগেছে। সমস্ত কিছু কংগ্রেসের তৈরি করা জিনিস বিক্রি করে দিয়ে নিজের নাম কামানোর চেষ্টা, শুধুমাত্র মকারি করে এবং ভালো ভালো ডায়লগ দিয়ে ও পার হবার চেষ্টা করছে। ধর্মীয় কারণে কোনো দেশ চলতে পারে না, ধর্মীয় ভেদভাব করে কোনো দিন দেশ চলতে পারে না। তার জন্য ইন্ডিয়া গঠবন্ধন করা হয়েছে যেন মোদিকে আমরা আটকাতে পারি। এই ইন্ডিয়া গঠবন্ধনে কিন্তু আমাদের মহানেত্রী মমতা ব্যানার্জি নেই। তার একটাই প্রথম হ্যাঁ, ওনাকে তো প্রথমে থাকতেই হবে। ওনার মানে মমতা ব্যানার্জি ভাবে যে মোদির সবচেয়ে বড় শত্রু হলো মমতা ব্যানার্জি। ও ভাবে পশ্চিমবঙ্গটাকে মমতা ব্যানার্জি ভাবে এটা ভারত, আবার পশ্চিমবঙ্গটাকে মমতা ব্যানার্জি ভাবে এটাই পৃথিবী। এটাই হলো গন্ডগোল মমতা ব্যানার্জির। মমতা ব্যানার্জি নিজেই জানে না যে উনি নিজে কি। ওনার ভাবনাটা খুব বড়। ওনার ভাবনা হলো উনি পৃথিবীর মুখ্যমন্ত্রী, ওনার ভাবনা হলো উনি ভারতবর্ষের মুখ্যমন্ত্রী, ওনার ভাবনা হলো উনি মঙ্গল গ্রহের মুখ্যমন্ত্রী। মানে উনি যে পদে আছেন সেটা মোটামুটিভাবে আপনি জেনে রাখেন ভূগোলের বইয়ে উনি সব এটা উনি ভাবেন। দেখেন ইন্ডিয়া জোটে উনি ইন্ডিয়া নাম দিয়েছিলেন। উনি প্রথম দুটো মিটিং করলেন। মিটিং করার পরে মোদি আর অমিত শাহর সঙ্গে কয়লা ভাইপোকে নিয়ে গিয়ে বৈঠক করলেন। কয়লা ভাইপোকে নিয়ে গিয়ে যখন দেখলো যে মোদিজি হয়তো এদিক ওদিক করেছে, যে দেখো ইন্ডিয়া গঠবন্ধনে যদি থাকো তাহলে আপের মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর মতো হতে পারে, তুমি চিন্তা ভাবনা করো। এই ঘুরে এলো নিয়ে মমতা ব্যানার্জির একটাই কাজ হলো অধীর চৌধুরী আমার বিরুদ্ধে বলে তাই ইন্ডিয়া জোটে থাকবো না। মমতা ব্যানার্জিকে আগে ঠিক করতে হবে মোদি বেশি বড় শত্রু না অধীর চৌধুরী বড় শত্রু। অধীর চৌধুরী, আমি যেদিনকে রাহুল গান্ধী অধীর চৌধুরী আমি গাড়িতে আমরা যাচ্ছি ভারত জোড়ো যাত্রায় বীরভূমে যখন ঢুকলো, সেই মুহূর্তে ওই গাড়ি থেকে আমার সামনে আমার বস রাহুল গান্ধী অধীর চৌধুরীর সামনে মমতা ব্যানার্জিকে ফোন করেছিল যে আপনি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করবেন না, আমাকে একটু সময় দেন। তার 3 দিন পরে উনি ক্যান্ডিডেট ডিক্লেয়ার করলেন। মানে মমতা ব্যানার্জি চাইছিল ছলে বলে কৌশলে আমাদের ঘাড়ে ফেলে দেওয়া যে মমতাকে আমরা সরিয়ে দিলাম। কিন্তু মমতা প্রথম ক্যান্ডিডেট ডিক্লেয়ার করে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের মানুষের মধ্যে তিনি প্রমাণ করে দিয়েছে যে ইন্ডিয়া গঠবন্ধনে তিনি নেই। আবার দেখেন এখনও কিন্তু মমতা ব্যানার্জির একই বক্তব্য, মোদিকে আমি সরাবো। আরে 42টা হলো পশ্চিমবঙ্গের সিট, আর 3টে বাইরের রাজ্যে দাঁড়াচ্ছে, মোট 45খানা সিট। তা 45খানা সিট লড়াই করে ও কি করে মোদিকে তাড়াবে? শোনেন, এই বীরভূম জেলায় যে দেবাশিস বাবুর নমিনেশন ক্যান্সেল হলো, নমিনেশন পেতেও মমতা ব্যানার্জির হাত আছে, নমিনেশন ক্যান্সেল করতেও মমতা ব্যানার্জির হাত আছে। এই কথা কেন বলছি শুনেন, বীরভূম জেলায় দেবাশিস বাবু যদিও দাঁড়াতেন, দেবাশিস বাবু হারতেন। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। বীরভূমের সেন্টিমেন্ট যেমনি বাংলা সেন্টিমেন্ট বলে, এক কথা দেখেন মমতা ব্যানার্জি যেটাই বলবে সেটাই ধ্রুব সত্য এটা তো নয়। মমতা ব্যানার্জির যেরকম পশ্চিমবঙ্গের সেন্টিমেন্ট আছে, ভারতবর্ষে রাহুল গান্ধীর সেন্টিমেন্ট আছে, বীরভূমের মানুষের তো একটা সেন্টিমেন্ট আছে। তা বীরভূমের ছেলে আমি বড় লোকের বিটিলো বীরভূমের ছেলে আমি। তা বীরভূমের ছেলে বীরভূমের মানুষকে ভোট দেবে নাকি দেবাশিস ধরকে ভোট দেবে? বীরভূমের মানুষ বীরভূমের ছেলেকে ভোট দেবে নাকি তৃণমূলের কোনো পরিযায়ী প্রার্থীকে ভোট দেবে? এতদিন ছিল না, এতদিন চালিয়ে নিয়েছে, ওরা ঠিকমতো পাল্লায় পড়েনি, এবারে পড়েছে পাল্লায়। এবারে বিজেপির এই প্রার্থী যদি থাকতো তাহলে মমতা ব্যানার্জির আরও গন্ডগোল হতো। মমতা ব্যানার্জি কি ভাবলো, যদি দেবাশিস ধরকে
ক্যান্সেল, ও তো নো অবজেকশন দিলেও প্রার্থী পদ থাকে। এখনো যদি কোর্টে গিয়ে বিষয়টা না, আর না ইলেকশন না, আমি অ্যাজ এ লয়ার আপনাকে বলছি, ইলেকশন কমিশন যেদিন ইলেকশন ডিক্লেয়ার করেছে তারপরের কোনো তো ভার্ডিক্ট নেই। এই সব ক্ষেত্রে ইলেকশন কমিশন হলো হায়ার অথরিটি, কোর্ট হস্তক্ষেপ সহজে করবে না, আবার সেই ইলেকশন কমিশনকে পাঠাবে যে তুমি এ করো, কিন্তু এটা আর কিছু করার নেই। এবারে মমতা ব্যানার্জির আশা হলো ক্লোজ চ্যাপ্টার, মমতা ব্যানার্জির আশা হলো না 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 মমতা ব্যানার্জির আশা হলো যে বিজেপির ভোটটা যদি তার পক্ষে কিছু পড়ে। কেন পড়ে বলছি, বিজেপির সঙ্গে আগে সংসার করেছে আপনারা জানেন, অনেকবার জোট করেছে, অনেকবার ভোটে লড়াই করেছে, বিজেপির সঙ্গে একটা নারীর টান আছে। কিন্তু বিজেপির ভাইদেরকে আমি অনুরোধ করব, যদি আপনি টিএমসির কাছে অত্যাচারিত হন, বীরভূম জেলায় যদি আপনি টিএমসির কাছে অত্যাচারিত হন, যদি আপনি টিএমসির প্রার্থীকে হারাতে চান, তো সবচেয়ে ভালো প্রপার জায়গা হলো মিল্টন রশিদ, জোটের প্রার্থী। কারণ এই তৃণমূলের অত্যাচারে বিজেপির লোকও জর্জরিত, কংগ্রেসের লোকও জর্জরিত, বামফ্রন্টের লোকও জর্জরিত। সুতরাং আমাদের একটাই মিশন, তৃণমূলকে হারানো। আর বীরভূম জেলায় তৃণমূলকে হারাতে গেলে সাধারণ জনগণ এবং প্রত্যেকটা পার্টির ভোট একটা জায়গায়। দেখেন, আমার কাছ থেকে বীরভূমের কোনো মানুষের যদি ভালো না করতে পারি, পার্টিরও কোনো পার্টির, আমি সব পার্টির আমার বড় নেতাদেরকে আমি প্রণাম করি, সব পার্টির। কেন করি? এটা একটা নিজস্ব সৌজন্য, তাদের সঙ্গে কথা বলি, কথা বললেই ভোট পাওয়া যায় এটা বড় কথা নাই, কিন্তু কথা বললেই অন্তপক্ষে ঈশ্বর আল্লাহর একটা দোয়া তো পাবো। তাহলে আমার কাছ থেকে তৃণমূলের কোনো পার্টির নেতাকর্মীর জীবনে ক্ষতি হবে না, কোনো বিজেপি পার্টির নেতাকর্মীর ক্ষতি হবে না, ব্যক্তিগত ক্ষতি। আমি রাজনৈতিক ক্ষতি ওটা তো বক্তব্যের মধ্যে যা হবার হবে। তা আমি অনুরোধ করছি আপনার মাধ্যমে যে বীরভূমের মানুষের দুটো সেন্টিমেন্ট, একটা হলো বীরভূমের ছেলে জয় বীরভূম, আর একটা হলো টিএমসির অত্যাচার থেকে রুখতে এখন এই মুহূর্তে বিজেপির যা পরিস্থিতি, বিজেপি কিন্তু থার্ড ফোর্থের জায়গায় পড়ে আছে। সুতরাং বিজেপিকে ভোট দেওয়া মানে টিএমসিকে আগিয়ে দেওয়া। ওই ভোট যদি আমাদের বাক্সে পড়ে, কেউ জন্ম থেকে বিজেপি নয়, তার আগে কংগ্রেস করতো। আপনার বিরুদ্ধে আপনি নাকি বিজেপিকে সহায়তা করতে ভোটে নেমেছেন, মুসলিম ভোট কেটে নিয়ে বিজেপির পোলারাইজেশনে আপনি ভূমিকা নেবেন, এই অভিযোগটা কতটা সত্য? 2016 সালে এই অভিযোগ ছিল। অভিযোগ কে করবে গো? ওই অভিযোগ কে করে? চোরের মুখে রামের নাম, চোরের মুখে রামের নাম। আমি একবার এমএলএ হয়েছি, বামফ্রন্ট কংগ্রেসের লোক আমাকে ভোট দিয়েছে, তখনও বলেছে যে ভোট কাটতে দাঁড়িয়েছি, এবারেও বলছে ভোট কাটতে দাঁড়িয়েছি। কংগ্রেস আর বামফ্রন্টের ভোট আর তৃণমূলের অত্যাচারের ভোট পাওয়ার জন্য দাঁড়িয়েছি, এবং সেই ভোট আমরা পাবো, সেই ভোট আমরা পাবো। ভোট কাটবার তো তোমরা আমাদের কেটে নিয়ে গেছো, আমাদের মেম্বার চুরি করে নিয়ে গেছো, আমাদের মেম্বারকে টাকা দিয়ে নিয়ে গেছো, আমাদের এমএলএকে টাকা দিয়ে কিনেছো। আমাদেরকে সব কাটতে হয় না। আবার মানুষ ভালোবেসে যে পঞ্চায়েতে নির্বাচন করলাম। বীরভূম জেলা তো বিরোধী শূন্য ছিল, এই বীরভূম জেলায় বিরোধী দলনেতা তৈরি করেছি আমরা, বামফ্রন্ট কংগ্রেস, এবং কংগ্রেসের বিরোধী দলনেতা হয়েছে। তাহলে এটা কি ভোট কাটার জন্যে? আমরা প্রত্যেকেই ভোটে জেতার জন্য আসি, ভোট কাটার জন্য। হাসনের লোক আমাকে বাদ দিয়ে অন্য কাউকে ভোট দেবে, একবার দিয়েছে এনআরসির কারণে, বারবার দেবে এটা আপনি ভাবছেন কি করে? মুরারোয়ের লোক এনআরসির কারণে একবার দিয়েছে, এনআরসির জুজু ধর্মীয় কারণ, তা ধর্মীয় কারণ যদি হয়, একবার তুমি নিয়েছো, বারবার দেবে? তা আমরা কি ভোট কাটতে এই লড়াই করছি রোদে দুপুরে? দাদা একটা জিনিস দেখুন, যে তৃণমূল যেটা ভোট প্রচারে তাদের উন্নয়ন বা কি হয়েছে না হয়েছে এই তালিকাগুলো যেমন তুলে ধরছে, সেগুলো কিন্তু কার্যত একটু পেছনের সারিতে রেখে এখন লক্ষ্মী ভাণ্ডার বা এটাকেই সব থেকে মূল ফোকাসে রাখছে। এটা কেন মনে হচ্ছে আপনার? মহিলা ভোট কি পেতে? লক্ষ্মীর ভাণ্ডার মহিলাদের হক, এটা মহিলারা ভালো থাকবে, মহিলারা সুখে থাকবে, এবং প্রত্যেকটা বাড়ির মহিলা, আপনার আমারও প্রত্যেকটা বাড়ির মহিলা, যে কোনো দল, যে কোনো সংস্কৃতি, যে কোনো বাড়ির মহিলা, ওরা যদি ওদের হাতে 2 পয়সা থাকে, ছেলেপিলেরা ভালো মানুষ হয়, ছেলেপিলেরা ভালো মানুষ হয়। আমরা সংসার করি, কিন্তু আমরা পুরুষরা সংসারের ভিতরটা কেউই দেখতে পাই না, আপনি আমি কেউই দেখতে পাই না, সেটা দেখেও দেখি না। কিন্তু আমার মা বোন বউদের হাতে যদি কিছু করে পয়সা থাকে, এই পয়সা তো রাজ্য সরকারের, পাবলিকের ট্যাক্সে, পাবলিক দিয়েছে মমতা ব্যানার্জি, এই রাজ্য সরকারের ব্যবস্থা করেছে আলবাত।
এবং এই রাজ্য সরকারের কাছে আপনি কি মনে করছেন ভালো পদ্ধতি? অবশ্যই টাকা দেওয়া, কিছু মানুষ পাইয়ে দেওয়া। আমার মা বোনরা শুধু 1000 টাকা নয়, আমি যদি এখন বিধায়ক থাকতাম, আপনাদের মনে আছে আমি পুরোহিত ভাতা ডিমান্ড করেছিলাম, ইমাম ভাতা বাড়ানোর ডিমান্ড করেছিলাম, সেই অনুযায়ী ইমাম ভাতা বেড়েছে এবং পুরোহিত ভাতা চালু হয়েছে। আজকে যদি আমি এমএলএ থাকতাম, এই লক্ষ্মীর ভান্ডার আমি 5 থেকে 10,000 টাকা না করে ছাড়তাম না। দাবি করতেন অন্তত? দাবি না, বারবার আন্দোলন করে, শুধু দাবি না, মাদেরকে পাইয়েই ছাড়তাম। আর আপনাদেরকে আরও একটা খুশির খবর জানিয়ে রাখি, ইন্ডিয়া সরকার যদি আজকে আসে, কালকে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হবে, তারপরের দিন থেকে মহালক্ষ্মীর ভান্ডার বছরে 1 লক্ষ টাকা সারা পশ্চিমবঙ্গের মা বোন খালি নয়, সারা ভারতবর্ষের মা বোনরা পাবে। আরও একটা কথা জানিয়ে রাখি, অনেকে প্রশ্ন করবে এই টাকায় দিবে কোত্থেকে? মমতা ব্যানার্জি যেভাবে পশ্চিমবঙ্গের সরকার চালিয়ে, ইন্ডিয়া সরকার আমাদের যে রাজ্যের সরকার আছে, আপনি খবর নিয়ে দেখবেন 3,500 টাকার কমে কোনো মহিলা পান না, সব সময় 3,500 ঊর্ধ্বে পান। শুধু খালি মহিলা তো দেখলে হবে না, মাকে যেরকম দেখতে হবে, আমাদেরকে ভাইদেরকেও দেখতে হবে, ছেলেদেরকেও দেখতে হবে, তাদের চাকরি দেখতে হবে, পরিযায়ী শ্রমিক দেখতে হবে, কৃষক দেখতে হবে। মাদের যেমন একটা মা কখন খুশি হয় বলুন তো? তার ছেলে মেয়ে যখন সুখে থাকে, মা তখন বেশি সুখী হয়। একটা বাড়িতে যখন চাকরি দিতে পারবো, রাহুল গান্ধী যেটা বলেছে, ইন্ডিয়ার যে আমরা ইস্তাহার বের করেছি, যে প্রত্যেক বেকার যুবক যুবতীদেরকে ট্রেনিং দিয়ে বছরে 1 লক্ষ টাকা রোজগারের একটা প্রজেক্ট দেওয়া হয়েছে, এবং সেটা আমরা আমাদের কেন্দ্রীয় সরকার যদি আসে করব। মাদের মুখে হাসি ফোটানোর জন্য ভারতবর্ষে আমাদের যে ইন্ডিয়া সরকার যদি আসে, মাদের মুখে সবচেয়ে বেশি লম্বা চওড়া হাসি আমরা ভারতবর্ষের মা এবং মেয়েরা দেখতে পাবো। ইন্ডি সরকার আসার সম্ভাবনা আছে? মানে ভীষণ চান্স। আপনাদের বিভিন্ন মিডিয়াতে যেভাবে করেছে, আমি বলে দিই, যেভাবে বিশ্লেষণ করেছে এবং যেভাবে দেখিয়েছিল আব কি বার 400 পার, এখন দেখছেন প্রথম দফার ভোট হলো, দ্বিতীয় দফার ভোট, এখন কি ওই 400 বলছে আর পিছাতে শুরু করেছে। দিন যত যাবে, উচ্চশিক্ষিত সহ সাধারণ মানুষের মধ্যে যে ধর্মীয় ভাবাবেগ কখনো দেশের ভাবাবেগ হতে পারে না। ধর্মীয় ভাবাবেগ আমার দিলে থাকবে, আমার পরিবারে থাকবে, সমাজে থাকবে। দেশ পরিচালনার ক্ষেত্রে ধর্মীয় ভাবাবেগের জায়গা নেই, এটা মানুষ বুঝতে পেরেছে। তাই মানুষ ভোটের আগে একদিন যা করছিল, ভোট যখন চলছে, এখন কিন্তু সেই ভাবাবেগ থেকে বেরিয়ে এসে ভারতকে বাঁচানোর জন্য একটা ইন্টারনাল লড়াই সাধারণ মানুষ করছে, যেটা হতে চলেছে মনে হচ্ছে এবং হচ্ছে। বীরভূমে কি হতে চলেছে মনে হচ্ছে? যেমন তৃণমূলের দাবি করছে শতাব্দী রায় জিতছেন, 200% তিনি জিতছেন, এটা আমাদের জানিয়েছেন স্টুডিওতে বসে। আপনি কি মনে করছেন কি হবে? তৃণমূলের কোন নেতা 200% বলেছে? না, পার্সেন্টেজ তো ভাই 200 হয় না, মানে 200% দিচ্ছে। হ্যাঁ, 200% তো শুনিনি অ্যাকচুয়ালি। তাহলে আবার 1000% হতে পারে, 1,00,000% হতে পারে। মুশকিল হলো তৃণমূলের লোকের এই কয়লা চুরি করে, বালি চুরি করে, আর গরু চুরি করে, আর চাকরি চুরি করে আসল শতাংশতে কত শতাংশ হয় এরা সব ভুলে গেছে। মানে দেখেন, দেখেন, আমি লয়ার ভাই, মানে এমন কোনো কথা আলটপকা বলবো না যেটা বইয়েই লেখা নাই। কোন বইয়ে লেখা আছে 200%? জীবনে একটা বই আমাকে ভারতবর্ষের এই পৃথিবীর বইয়ের মধ্যে 100-এর বেশি শতাংশ হয়, এটা হয় না। শোনেন, তৃণমূলের বর্তমান নেতা, মেম্বার, প্রধান, পঞ্চায়েত সমিতি, হিবিজিবি, এটা কিন্তু আর শিক্ষিত লোকের হাতে নেই, এটা চলে গেছে অন্য লোকের হাতে। সুতরাং এদের মুখ থেকে 200% শুনবেন, আর 250% শুনবেন। আর আমার মতো যতটুকু লেখাপড়া করেছি, আমার মুখ থেকে ওইসব অহংকারী কথা শুনতে পাবেন না। একটা কথা আমার দাদা, আমাদের অধীর চৌধুরী বলে, জব খুদা বানে মেহেরবান,
जब खुदा बने मेहरबान तो गाधा बने पहलवान, जब खुदा बने मेहरबान तो गाधा बने पहलवान। যখন খুদার ইচ্ছা হবে, যখন ঈশ্বরের কৃপা আপনার উপরে পড়বে আর মানুষের আশীর্বাদ আপনার কাছে আসবে, আপনাকে অহংকার দেখানোর দরকার পড়বে না, মানুষই ঠিক করে দেবে। বিভিন্ন যে পোল ওপিনিয়ন আসছিল আর কি, যেটা আমরা দেখছিলাম প্রি পোল ওপিনিয়ন বা ওপিনিয়ন পোল বলা যেতে পারে, তো তাতে আমরা দেখলাম যে পশ্চিমবঙ্গে 42টা আসনের মধ্যে বিজেপি এবারে অন্যদের থেকে বেশি পাচ্ছে, তৃণমূল একটু কমে যাচ্ছে, কোনো কোনো সমীক্ষা বলছে প্রায় সমান থাকছে। বীরভূম সিটে সি ভোটার দেখাচ্ছে যে শতাব্দীদায় এগিয়ে। এই যে সমীক্ষা, এই সমীক্ষাগুলোকে আপনারা কিভাবে দেখেন? আপনি কতটা এর মধ্যে আস্থা রাখেন না আদৌ রাখেন না? আমরা যখন কোর্টে সওয়াল করতে উঠি, একটা বেল পিটিশন করি কোর্টে, তো আমরা বড় আশা নিয়ে যাই যে মাই লর্ড, আমার ক্লায়েন্ট একবারে নিরপরাধ, ফলসলি ইমপ্লিকেটেড ইন দিস কেস, মে কাইন্ডলি বি অ্যালাউড বেল। এটা আমরা বড় আশা করে যাই। বেল অ্যালাউড করবে কি করবে না, জজ সাহেব কিন্তু টুক করে লিখে রেখে দেয়, না হার্ড কনসিডার স্ট্যান্ড রিজেক্টেড, হার্ড কনসিডার স্ট্যান্ড রিজেক্টেড। আশা সবারই থাকবে, আশা সবারই থাকবে, সবাই সব করবে, কিন্তু শেষ আশা মানুষ ঠিক করবে। ঠিক তাই, এখানে অন্য কিছু বলার, আপনি কতটা আশা করছেন? অহংকার দেখানো, ওই যে বললাম যে বীরভূম কেন্দ্রে মানুষ একটা ইতিহাস রচনা করবে। 2016 সালে আমরা জোটের ক্যান্ডিডেট ছিলাম, আমি হাসন কেন্দ্রে, 6 বারের বিধায়ক অসিত মাল ছিল বীরভূমের সবচেয়ে বড় স্টার ক্যান্ডিডেট। আপনাদের প্রত্যেকটা চ্যানেল দেখিয়েছিল অসিত মাল 25,000 ভোটে লিড করছে। আমি যখন কাউন্টিংয়ে বেরোই, আমি আমার বাবা মা এবং বোনকে বলে যাচ্ছি যে আমরা ফাইট করেছি, আলটিমেটলি তো ভোটে হারবো, মানে বাবা মা যেন দুঃখ না পায় পরে। ন্যাচুরাল বাবা মায়ের একটা ছেলে, তাদের পয়সাতেই আমি ভোট মোট রাজনীতি হিবিজিবি সব করি, তো এটা বলে বেরিয়েছিলাম। দেখেন আল্লাহ এবং ঈশ্বরের দান, জিতে সার্টিফিকেট নিয়ে বেরিয়ে এসেছিলাম এবং মানুষের দোয়াতে, মানুষের দোয়াতে। 2021-এ আপনাদের প্রত্যেকটা চ্যানেল, একদম এবিপি সিএন থেকে শুরু করে আপনাদের যত চ্যানেল আছে, লাস্ট বলেছিল আমাকে, লাস্ট যে আমি 36,000 ভোটে লিড করছি। সেবার হেরে গেলাম, সেবার হেরে গেলাম। আপনাকে একটা কথা জানাই খুব ঠান্ডা মাথায়, আমরা বিরোধী দল, তো পশ্চিমবঙ্গে আমাদেরকে কেউ যদি বলে আমরা কংগ্রেস বা বামফ্রন্টকে ভোট দেব, তৃণমূলের পুলিশের চাপে আর তৃণমূলের মস্তান বাহিনীর চাপে তারা মাথা গন্ডগোল করে দেবে, ঠিক? আচ্ছা, আবার যদি মানে আপনি জেনে রাখবেন, যারা আপনারা সি ভোটার, মানে 100টা লোককে ধরে আপনারা নামলেন, যে 100টা লোক যেটা বলবে তার একটা পার্সেন্টেজ বসবো। দাদা, যারা আমাদেরকে ভোট দেবে তাদের মুখে এখন নিকোপ্লাস্ট লাগানো আছে, নিকোপ্লাস্ট। তারা বলবে না, 100টা লোকেই আপনাকে বলবে যে সাব টিএমসি, সাব টিএমসি, সাব টিএমসি, সাব টিএমসি, সাব টিএমসি। 100টা লোক ইভিএম মেশিনে টিপবে কিনা সেটাই দেখার আছে। বিরোধী দলকে যখন ভোট দেবে তখন কেউই প্রকাশ করবে না। এবং 21 সালে তো সেটাই দেখেছে যে বিজেপি আসার সরকার করছে, কিন্তু দেখা গেল বিজেপি কোনো অপশন নেই, 70টা বলতে পারবে না, কারণ অত্যাচারিত হবে, অত্যাচারিত হবে। তাই কোনো সময়, এটা শুধুমাত্র কি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না, এটা গোটা ভারতবর্ষে? গোটা ভারতবর্ষের ক্ষেত্রে, গোটা ভারত। যখনই অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট হয়, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট যখন হবে আপনাকে বুঝতে দেবে না, এটা স্বাভাবিক। আমি যখন ভোটে জিতে থাকবো, আমার বিরুদ্ধে যখন ভোট মানুষ দেবে, আমার বিরুদ্ধে যখন ভোট দেবে, কখনোই আপনাকে সমীক্ষাতে বলবে না যে আমরা ওকে এবার তাড়াবো। ও সবসময় আমার পক্ষে কথা বলবে, কিন্তু পক্ষে কথা বললে মানে আপনি কখনোই সেটা ইভিএমের কথা এটা আপনি মনে করবেন না। কারণ এখন কংগ্রেস বামফ্রন্টকে কেউই বলবে না যে আমি ভোট দেব, ভয়ে। আর যারা ভোট দেবার তারা দেবে না, আর যারা দেবার তারা দেবে। সুতরাং সমীক্ষা নিশ্চয় আপনারা করবেন। এই সমীক্ষা সাধারণ মানুষকে অনেকভাবে প্রভাবিত করে, কিন্তু বর্তমানে কোনো সমীক্ষাই সাধারণ মানুষকে প্রভাবিত করে না। তার কারণ টিভিতে না, টিভিতে আপনারা যা দেখান
একদম কেষ্টদা থেকে শুরু করে, কেষ্টর মেয়ে থেকে শুরু করে, চন্দ্রনাথ থেকে শুরু করে, খাদ্যমন্ত্রী থেকে শুরু করে, এসএসসি কেলেঙ্কারি থেকে শুরু করে, তারপরে ওই কী বলছে পার্থর বান্ধবী অর্পিতা, মানে কত রকমের দেখলেন। তা এই এত বড় সমীক্ষার পরে আর সমীক্ষা আপনাদের চলে? এই সমীক্ষায় যদি ঠিক হয়, এই সমীক্ষাটাই যদি ঠিক হয় যে প্রায় 20 থেকে 21খানায় এমএলএ এমপি নেতা মন্ত্রী ভরা আছে, হ্যাঁ, ওই সমীক্ষাটা যদি ঠিক হয়, এরপরে কি আর আপনাকে বলতে আসবে কেউ যে আমরা তৃণমূলকে ভোট দেবো না? সুপ্রিম কোর্টে আমাদের 26,000 যে চাকরি গেছে তার হিয়ারিং আছে, কি হবে মনে হচ্ছে? দেখেন, এটার পুরো দোষী হলো তৃণমূল সরকার। তৃণমূল সরকার, যাদের চাকরি গেছে তারা আমাদের ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে। যাদের চাকরি হয়নি তারা আমাদেরও ছেলে, পশ্চিমবঙ্গের ছেলে। ছেলেরা, আজকালকার ছেলেরা বা যে কোনোই ছেলেরা, চাকরি পেতে তুমি প্রভোগ কেন করলা? টাকা কেন নিলা? টাকা নিয়ে তুমি কেন চাকরি দিলা? চাকরিটা প্রথমে ছেলেদের দোষ দেব না, যে কোনো মানুষ এখন মদ খেলে মদখানায় দৌড়ে যায়। আজকে যখন চাকরি তুমি দিলা কেন? চাকরি চলে গেল, আজকে ওই ছেলেগুলোকে পথে বসিয়ে দিল। আজকে মমতা ব্যানার্জি কাঁদছে যে আমার ছেলেদের চাকরি হাইকোর্ট খেয়ে নিল, কেঁদে বেড়াচ্ছে। তুমি আগে মমতা ব্যানার্জি বললো যে ওই ছেলেগুলোর ভবিষ্যৎ তুমি নষ্ট করলা, তার দায়ীটা তুমি, তার দায়ী মমতা ব্যানার্জির সরকার। এবার মমতা ব্যানার্জি যদি বলে যে আমি তো দায়ী নয়, আমার সরকার করেছে, আমি দেখতাম না, আমার আমলারা দেখতো, বাবা মাথা তো তুমি দেখোনি কেন? ভালো জিনিস লক্ষ্মীর ভাণ্ডারে যখন ক্রেডিট লিছো, তখন চাকরি চলে যাওয়ার ডিসক্রেডিটটাও তোমাকে নিতে হবে ভাই। এটা কি তৃণমূলকে ভোটে ক্ষতি করবে? 100-তে 100%। 26,000 ছেলেরা ওদের ক্ষতি করবে, আর যারা পায়নি তাদেরটাও ক্ষতি করবে। শিক্ষিত সমাজ তৃণমূলকে আর ক্ষমা করবে না। শিক্ষিত সমাজের গণতন্ত্র এবং কথা বলার অধিকার কেড়ে নিয়েছে। আপনাকেই একটা আমি বলছি, যদি তৃণমূলের কিছু খারাপ দেখেন, আপনি দিবালোকে গিয়ে কোথাও একটা প্রোটেস্ট করতে পারবেন? কোথাও পারবেন না, ভয়ে। সুতরাং আমাদের গণতন্ত্র শেষ। তার মানে শিক্ষিত লোকের গণতন্ত্র চলে গেছে অশিক্ষিত লোকের লাঠিতে। এই লাঠির হাত থেকে মুক্তি খুঁজছে বাংলার মানুষ। সেই মুক্তি কারা দিচ্ছে আপনারা? সেই মুক্তি একমাত্র, দেখেন, বিজেপি জিতলে এরা ধর্মকে নিয়ে অ্যাডিক্টেড করবে। তৃণমূল জিতলে এরা বিজেপির বি টিম হবে, আবার চাকরি চুরি, গরু চুরি শুরু করবে। একমাত্র বামফ্রন্ট কংগ্রেস যদি পশ্চিমবঙ্গে আসে, আমরা ধর্মের কথা তুলব না, আমরা চাকরি চুরির দিকে যাব না, একমাত্র দেশ এবং দশের জন্য কাজ হবে। এটা তো আপনারা দেখেছেন, ভারতবর্ষের কংগ্রেস এবং পশ্চিমবঙ্গে যে বলছি যে বামফ্রন্ট সরকার এত বছর টিকে থাকার কারণ কি বলেন তো? জ্যোতিবাবুর সাদা ধুতি পাঞ্জাবিতে একটা মাছির দাগ লাগেনি। বুদ্ধ ভট্টাচার্যের সাদা ধুতি পাঞ্জাবিতে একটা মাছির দাগ লাগেনি। মোতাহার ডাক্তারের ধুতির পাঞ্জাবিতে একটা কালো দাগ লাগেনি। সুনীতি চট্টোপাধ্যায়ের ধুতির পাঞ্জাবিতে একটা কালো দাগ লাগেনি। প্রণব মুখার্জির ধুতির পাঞ্জাবিতে একটা কালো দাগ লাগেনি। আর তোমার শাড়ি, সাদা শাড়িতে এত গরুর দাগ, এত কয়লার দাগ, এত বালির দাগ, এত এসএসসির দাগ, যে সাদা শাড়ি বিভিন্ন কালারের হয়ে গেল, গরু মার্কা সাদা শাড়ি। তো যাই হোক, 13ই মে নির্বাচনের পর 4 তারিখ রেজাল্ট বেরোবে, কি দেখবে সেদিন বীরভূম? প্রেডিকশন? বীরভূমের মানুষ 15 বছর পরে ফ্রেশ অক্সিজেনের নিঃশ্বাস নেবে। এখন অক্সিজেনের কার্বন অভাব আছে, অক্সিজেনের অভাব আছে, অক্সিজেনে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে। প্রচুর কয়লা চললো তো, প্রচুর করাপশন চললো তো, পৌরসভা থেকে পঞ্চায়েত পর্যন্ত। আবাসের টাকা, পায়খানার টাকা কোথায় মারেনি এরা? আমার তো মনে হয় ওই যে শ্মশানে যে 2000 টাকা দেয় আর কবরস্থানে যে 2000 টাকা দেয়, মানে আমাদের সরকার থেকে, পশ্চিমবঙ্গ সরকার থেকে, ওখানে ওরা কাটমানি খায়। মানে এরা হলো কাফন কিনতে গিয়ে ওই কাফনের পার্সেন্টেজ খায়। মানে এরা হলো কাদের খানের কথায় কাফন চোর। কাফন চোর, যে 6.5 মিটার কাফন লাগে, এক কাজ কর 6 মিটার দিয়ে দে। মানে এরা শেষ যখন মানুষ মরতে যায় তখনও বলে ওখানেও একটা কাটমানি রাখ,
এরা হলো কাফন জোর কাদের খানের পয়সায়, কাদের খানের ভাষায়। আমরা আমাদের আলোচনার প্রায় শেষ পর্যায়ে এসেছি। আপনার ভোট 13 তারিখে, আপনি আপনার যারা ভোটার তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমে আপনার উদ্দেশ্যেই বলি, এখন বাজছে 12:15। আপনি এখন না পেতেন তৃণমূলের ক্যান্ডিডেটকে, না পেতেন বিজেপির ক্যান্ডিডেটকে, একমাত্র বীরভূমের মাটির মানুষ আমি আপনার এক ফোনে দৌড়তে দৌড়তে চলে এসেছি, আপনার দিক থেকে বললাম। এবং প্রত্যেকটা সাংবাদিক কিন্তু আমাকে এভাবেই পাবে, প্রত্যেকটা নিপীড়িত মানুষ আমাকে এইভাবেই পাবে এবং পেয়ে এসছে। তাহলে এটা আপনাকে একটা ডাইরেক্ট প্রমাণ দিয়ে দিলাম এখন এখানে অন ক্যামেরা। আর দ্বিতীয় হলো বীরভূমের মানুষকে বললো, ভোট তো আপনারা দেবেন যে কোনো একটা প্রার্থীকে, আপনার ঘরের ছেলেকে একটা ভোট দিন একবার, এমন কিছু ক্ষতি হবে না। দেখুন না, ক্ষতি হয় না, লাভ হয়। যাই হোক, আমাদের আলোচনা এখানেই শেষ করলাম। কিচ্ছা কুর্সিকা চলো দিল্লি। এবারে বীরভূম লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছেন জোটের প্রার্থী মিল্টন রশিদ। তিনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। তিনি খোলা মনে সমস্ত বিষয় তুলে ধরলেন, তার আগামী দিনে পরিকল্পনা, রাজ্য সরকারের বিভিন্ন প্রজেক্ট এবং মানুষ কীভাবে হতাশ বা আগামী দিনে কি হতে চলেছে সেই সংক্রান্ত ব্যাপারে তিনি জানলেন। এবং তিনি এটাও বললেন যে তিনি যদি জিতে আসতে পারেন তিনি সবসময় মানুষের পাশে থাকবেন, কারণ তিনি বীরভূমের মানুষ, তাকে সবসময় পাওয়া যাবে সাধারণ মানুষরা। ফলে এরকম একটা মানুষকে নির্বাচিত করতে পারলে তাদেরই লাভ, সেটা তিনি মনে করেন। এবং এটাই তার দাবি যে আগামী দিনে যে নির্বাচনে ফল আসতে চলেছে মিল্টন রশিদ সেখানে মানে একটা অন্যরকম ফল হতে চলেছে সেটা মনে করছেন এবং তিনি আগামী দিনে জিতবেন, এটা তো অনেকটাই আশাবাদী। ফলে আজকে এই আলোচনা এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, নমস্কার। এই সাক্ষাৎকারে প্রচারিত বক্তব্য একান্তই বক্তার মতামত। সেই বক্তব্যের সঙ্গে এই চ্যানেল কোনোভাবে যুক্ত নয় বা বক্তব্যের দায় নেই চ্যানেলের। আমরা কোনো মন্তব্যকে সমর্থন বা বিসর্জন দেওয়ার মানসিকতায় নেই, কাউকে প্রমোট করার দায়িত্ব আমাদের নেই। বক্তার বক্তব্যটুকু আপনাদের সামনে তুলে ধরার একটা মাধ্যম মাত্র আমরা সব ধরনের নিরপেক্ষতায় বিশ্বাসী।